লক্ষ্য করো, হ্যাঁ লক্ষ্য করেন সবাই। এখানে 1 নম্বর অঙ্ক যেটা বলছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে এবং খুচরা বিক্রেতাও 20% কি লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? একটু মাথা ঠান্ডা করে একটু তোমরা চিন্তা করো, লক্ষ্য করিও। একটা পণ্য বিক্রয় করছে, বিক্রয় করে যে পাইকারি বিক্রেতা বুঝো, আমি আগে বুঝাই। ধরো এই যে খুচরা বিক্রেতাকে দোকানদার আছে না, খুচরা বিক্রেতা বলতে কি বোঝায়? আমাদের যে এই যে দোকানগুলো আছে, এই দোকানদারদের বোঝায় কি খুচরা বিক্রেতা। অ্যান্ড এই যে ওনারা যে মালগুলো বিক্রি করে, এই মালগুলো তার ওনাদের দোকানে তো ওনারা কোত্থেকে নিয়ে আসে, যেখান থেকে নিয়ে আসে ওইটা হচ্ছে পাইকারি বিক্রেতা। মানে ওনারা কি যে দামে আনে এই দামে বিক্রি করে, তাহলে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ওনারা কম দামে কিনে আনি, ওরা একটু বাড়তি দামে কি করে বিক্রি করে। আবার ওনারা তাদের থেকে কিনে আনে পাইকারিওয়ালারা, ওই পাইকারিওয়ালারা কিনে আনে কার থেকে? যারা উৎপাদন করে তাদের কাছ থেকে কম দামে কিনে এনে ওনারা একটু লাভে বিক্রি করে, আবার ওনাদের থেকে একটু লাভে বিক্রি করে কারা? খুচরা বিক্রেতারা। আমি কি স্টেপটা বোঝাইতে পারছি? প্রথমে ধর একটা মাল উৎপাদন করছি আমি, আমার থেকে ধরো মালটার দাম আমার উৎপাদন করতে ব্যয় হয়েছে কত? 5 টাকা। তো আমি এটা 2 টাকা লাভে জান্নাতের কাছে বিক্রি করলাম কত? 60 টাকায়। আবার জান্নাত কী করছে? আরও 2 টাকা লাভে বিক্রি করছে তোমার কাছে, দোকানদারের কাছে, খুচরা দোকানদারের কাছে, মানে কার কাছে? সোহাগীর কাছে। কারণ সোহাগী কী করছে? দোকানে বসে একবারে সরাসরি বিক্রি করছে কার কাছে? কাস্টমারের কাছে। কত? ও বিক্রি করছে 11 টাকায় বা 15 টাকায়। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এইভাবে চলে আর কি। সো এখানে অঙ্কটাতে বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা, ওই যে মাঝখানে যে ওনার লাভ হয়েছে কত? 20%। ওনার লাভ কত হয়েছে? 20% লাভ ওনার অলরেডি হয়ে গেছে। এবং খুচরা বিক্রেতা যে ছিল দোকানদার, ওনারও 20% লাভ হয়েছে। এখন দ্রব্যটির ওই যে খুচরা বিক্রেতা যে ছিল, উনি যে বিক্রি করছে, উনি কত টাকায় বিক্রি করছে? 576 টাকায় বিক্রি করছে। এখন বলছে পাইকারি বিক্রেতা কত টাকা, বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে পাইকারি বিক্রেতা যে বিক্রি করছে, উনি উৎপাদনকারীর কাছ থেকে কত টাকায় কিনছিল? একবারে পাইকারি বিক্রেতার উৎপাদনকারীর কাছ থেকে কত টাকায় কিনে নিয়ে আসছে সেটা বের করতে বলছে। আমার গলা ভেঙে গেছে। আচ্ছা দেখেন, এখন আমরা এখানে স্টেপে যাব। স্টেপে কীভাবে আমরা জানবো যে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে উৎপাদনকারীর কাছ থেকে কিনে নিয়ে আসছে? আগে আমরা দেখব যে খুচরা বিক্রেতার, এখানে দেখি খুচরা বিক্রেতা কিনছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতা। তাহলে আমি আগে খুচরা বিক্রেতার এখানে তাকি যে খুচরা বিক্রয় মূল্য কত টাকা ছিল। মানে দোকানদার যে খুচরা বিক্রয় মূল্য, এই বিক্রেতা উনি বিক্রি করছে 576 টাকায়। কত টাকায়? তাহলে উনি কিনে আনছে কত টাকায়, সেটা কি এখান থেকে বের করতে পারবো না? ওনারটা বের করতে পারবো, আমরা পাইকারিটা বের করতে পারবো না। আচ্ছা আমরা আগে ওনারটাই বের করি। এই যে উনি কত পার্সেন্ট লাভ করছে? 20%। তো আমি বলছিলাম কি লাভে হলে লিখবো যে 20% লাভে ক্রয় মূল্য, এখানে লিখবো আমরা কি? এটা তোমরা কিন্তু জানো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তারপর বলছিলাম যে এইভাবে নতুন করে লিখতে। তো আমরা বের করবো কি, এখানে কি দেওয়া আছে আমার কাছে দেওয়া ওনার বিক্রয় মূল্য। তো আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। কি বের করবো? আচ্ছা ওনার ক্রয় মূল্যটা আমি একটু বের করি। লিখবো কি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? এই 100 উপরে 120 কোথায়? নিচে। এটা এইভাবে লিখছে, মানে 100 কোথায় উপরে আর 120 কোথায় নিচে। এটাকে এইভাবে লেখে আর কি, যে 100 উপরে 120 কোথায় নিচে। আচ্ছা তার ফলে আমরা বলতে পারি যে ওনার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 576 এসে কী হবে? 100-এর সাথে গুণ হবে। এটা কিন্তু এরকম সিস্টেমটা যে 100 গুণ 576, 500 কত? 76 আর ভাগ 120। এইখানে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করি, ক্যালকুলেটার নিতে পারো তোমরা চাইলে। 0 কাটা, 0 কি কাটা। এরপর দেখো আমি যদি এটা কাটি, 6 দুগুণা 12, 5 দুগুণা কত? 10। আর আমি 6 দিয়ে আবার এটা কাটবো 57-র ভিতরে, ঠিক আছে? 6 নং 54 থাকবে কত? 3, 36 ভিতরে কত? আবার 6 34। তাহলে এখানে হচ্ছে 96, এখানে কত? 96, এখানে 5, 96 আর 5 গুণ করো তো, 96 আর 5 গুণ করলে কত? 480 টাকা। তাহলে এই যে খুচরা বিক্রেতার
উনি তো বিক্রয় করছে না 576 টাকা, কিন্তু কিনে আনছে কত টাকায়? 480 টাকা। আচ্ছা, উনি যে কিনে আনছে, কার থেকে কিনে আনছে? এটা কিনে আনছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। কারণ পাইকারি বিক্রেতা যেটা এটা খুচরা বিক্রেতার না ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার কি এটা বিক্রয় মূল্য। একটু চিন্তা করে দেখো, আমি তো দোকানদার, আমি ওর কাছ থেকে একটা মানে ওই পাইকারি বিক্রেতা, ওর কাছ থেকে আমি কি করছি, একটা মাল কিনে আনছি কত টাকায়? 10 টাকায়। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য, আর ওর কি এটা বিক্রয় মূল্য। তাহলে এই যে 480 টাকা বের হয়েছে, এই 480 টাকা খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য, আর এই 480 টাকা পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এই যে এখন আমি দেখো পাইকারি বিক্রেতাতে চলে যাব, আমি আবার বুঝাই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যত, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তত। তাহলে দেখো এখন যদি তোমাদের আমি বুঝাই, এখানে কিন্তু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করে ফেলছি। তাহলে এটা তো আবার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারবো নাকি পারবো না? ওই সেম একই সিস্টেমে আগে লিখবো কি, যেরকম লিখবো যে 20% লাভে কথাটা লিখে নিতে হবে। কোথায়? এখানে লেখা নেই, আমরা এটা লিখে নিব যে 20% কি লাভে, এইখানে আগে লিখবো যে লাভে ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয়, কারণ উনিও তো 20% লাভ করছে, তাহলে কত করবো? 100 যোগ 20 সমান সমান কত? 120 টাকা। এটা কার? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমি কি ওনার বিক্রয় মূল্য বের করবো নাকি ক্রয় মূল্য বের করবো? তাহলে উল্টাবো, আমরা আগে লিখবো বিক্রয় মূল্যটা, পরে লিখবো কি ক্রয় মূল্যটা। তাহলে এই যে এইভাবে লিখবো যে একইভাবে আমরা বলবো কি, এই যে পাইকারি মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এত কিছু লিখতে হবে না, খালি বিক্রয় মূল্য লিখলেই হবে। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যে এটা উপরে এটা নিচে, এখন লিখবো বিক্রয় মূল্য কত? 480 টাকা হলে। কারণ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। এটা তো খুচরা বিক্রেতা ছিল ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার কি বিক্রয়। তাহলে ওনার ক্রয় মূল্যটা কত দেখো আমি বের করি, যে আমরা একটু কাটাকাটি করব। এই যে এখানে 100 কোথায়? 100 গুণ কত? 480 ভাগ কত? 120। কাটাকাটি করে 0 0 কি কাটা, 12 আছে 4 12 কত? 48। 400 টাকা। কত টাকা? তাহলে এইটা হচ্ছে খুচরা পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি স্যার? স্যার অঙ্কটা বুঝছি? আচ্ছা, এখনও তোমরা আমি আরেকটা কথা বলি। ধরো এই যে এটা কিন্তু পাইকারি বিক্রেতার কি অঙ্কে নাই, আমি এক্সট্রা বলতেছি, এটা পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য। আচ্ছা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা এটা উৎপাদনকারীর কি বিক্রয় মূল্য। এখন যদি বলে উৎপাদনকারী 20% লাভ করছে, উৎপাদনকারীর উৎপাদন খরচ কত বের করতে পারবো না? একেবারে সেম ক্যাটাগরিতে কিন্তু যাব। মানে এটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আর এটা উৎপাদনকারীর বিক্রয় মূল্য। যেগুলো তাহলে উৎপাদনকারীর উৎপাদনের খরচ কত সেমভাবে বের করবো, 20% লাভে এইভাবে বের। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি? চলো অঙ্কটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। লোক এখন ক্লিয়ার হয়ে যাবে, একটু বুঝো। এখানে 576 টাকা এটা ছিল খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তা আমরা আমরা জানি বিক্রয় মূল্য থাকলে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে এটা কার বিক্রয় মূল্য? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে এই যে 20% লাভে কথাগুলো বলার পরে আমরা খুচরা বিক্রেতার কী বের করে ফেলবো? ক্রয় মূল্য বের করে ফেললাম। তাহলে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত? 480 টাকা। তাহলে এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যেটা পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা। তাহলে এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলেও পাইকারি বিক্রেতার এটা কি বিক্রয় মূল্য। তাহলে এখন তাহলে আমি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। ওই আবার সেম 20% লাভ এখানে লিখবো পাইকারি বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতার কত আসতেছে? ক্রয় মূল্য কত? 400 টাকা। ঠিক সেম একইভাবে এটা কিন্তু উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে ওই যার বিক্রয় মূল্যটা থাকবে তার ক্রয় মূল্যটা কিন্তু আমরা বের করতে পারবো না স্যার? আশা করি সিস্টেমটা বুঝাইতে পারছি। অঙ্কটা তোমরা এখান থেকে দেখে সুন্দরভাবে কিন্তু খাতায় কি করবা? তুলে নিবা। কোন সিস্টেমে তুলবা? আমার নিয়মে তুলবা। কেমন? ওকে, চলো আমরা পরেরটা দেখি। আমরা এবার 3 নম্বর অঙ্কটা একটু দেখি। ওকে, 2 নম্বরটা তো আমরা করিয়েছিলাম না? 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বলছে 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকা দিয়ে 10টি, এক কথায় 10টা কিনছে।
কয়টা? 10টা। আর 15 টাকা দিয়ে 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে। এখানে কি আবার 30 টাকা দেওয়া? ঠিকই তো আছে। বলছে 30 টাকায় 10টি ধরে 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। মানে আমি তোমার একটু অঙ্ক ডাকটা বোঝাই দিই যে 30 টাকা দিয়ে প্রথমে কিনছে 10টি কলা। কয়টি কলা? 10টি কলা এক জায়গা থেকে। আরেক জায়গায় যাই সেম 30 টাকা দিয়ে কিনছে কয়টা? 15টা। আরেক জায়গায় সস্তা পাইছে, কথা রেখেছে বা কলা ভালো মন্দ আছে। মানে 30 টাকায় প্রথমে কিনছে 10টি, আবার 30 টাকা আরেকবার কিনছে কয়টা? 15টা। এই কথা ডাকটা এইভাবে লিখছে যে 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা কি ক্রয় করে। এবার সবগুলো কলার এক জায়গায় করছে। মানে আমি ধরো আমি স্টিমিল থেকে আমি 30 টাকাতে 10টা কলা কিনছি, আবার বন্ধ টিলা দিয়ে 30 টাকাতে কয়টা? 15টা কলা কিনছি। এখন আমি বাসে আসবো, আমি সবগুলো কলা এক জায়গায় করবো না, 10টা 15টা কয়টা? 25টা কলা আমি এক জায়গায় করবো। এখন এগুলো আমি বিক্রি করব। যদি আমি বিক্রি করি সবগুলো কলা, এখন আমি 30 টাকা দিয়ে 12টি কলা বিক্রি করতেছি। আমি সবগুলো এক জায়গায় করার পরে আমি এক জায়গা থেকে কিন্তু আমি 30 টাকাতে 10টা কিনছি, আরেক জায়গা থেকে 30 টাকাতে 15টা কিনছি। সবগুলো কলা এক জায়গায় করার পরে আমি নিজে 30 টাকা দিয়ে 12টা করে বিক্রি করতেছি। তাহলে এখানে গড়ে গড়ে আমার লাভ হবে নাকি লস হবে? এইটাই বলছে মেইন অঙ্কের কথা। ঠিক আছে, আমরা কি অঙ্কের ডাকটা বুঝতে পেরেছি? প্রথমত আমাকে অঙ্কের ডাক বুঝতে হবে। কি বুঝতে হবে? তো অঙ্কের ডাকটা বোঝার পরে চলো এবার আমরা অঙ্কগুলো করি। প্রথমত লক্ষ্য করো, আমি 10টা কলা কিনেছিলাম কত টাকা দিয়ে? 30। আমাকে জানতে হবে যে একটা কলার দাম কত। কি জানতে হবে? তাহলে আমি তো আগে আমরা স্টিল মিলের হিসাবটা করতেছি। ঠিক আছে, যে 10টি কলার দাম কত? 30 টাকা। তাহলে একটি কলার দাম কত? 3 টাকা। ওকে, এস্টিমেট শেষ। এবার চলো আমরা যাবো বন্দর টিলায়। ঠিক আছে, তো ওইখান থেকে আমি 15টি কলা কিনছিলাম কত দিয়ে? 30 টাকা। একটা কলার দাম কত পড়ে? 2 টাকা। তাহলে একটু লক্ষ্য করো, ওইখানে একটা কলার দাম 3 টাকা, এখানে একটা কলার দাম কত? 2 টাকা। তাহলে আমার একটা টোটাল কলা কয়টা? 2 জায়গা থেকে যদি একটা করে নাও, যে ওইখানের একটা এখানের একটা, টোটাল কয়টা কলা? 2টা কলা। ওইখানে 2 টাকা, এখানে কয়টা? 3 টাকা। টোটাল 2টা কলার দাম কত? 5 টাকা। 2টা কলার দাম কত? 5 টাকা। তুমি যে কাজটা করবা, 2টা কলার দাম কিন্তু এখানে বেরিয়ে গেছে 5 টাকা। তুমি এই নিয়মেও করতে পারো, চাইলে আরেকটু শর্টকাটও করতে পারো। তুমি একটা কলার দামও বের করতে পারো। কি বের করতে পারো? একটা কলার দাম আমি দেখাই, আমি আমার নিয়মে বোঝাই। তুমি বলবো যে সুতরাং একটি কলার দাম কত হবে? একটার দাম যদি 5 টাকা হয়, সরি 2টার দাম যদি 5 টাকা হয়, তাহলে একটার দাম কত হবে? একটার দাম হবে 2.5 টাকা। একটার দাম কত হবে? 2.5 টাকা। এটা তুমি লিখবা। লেখার পরে চলো এখন এবার আমি বিক্রয় মূল্যে যাব। কোথায় যাব? এবার 12টি কলা আমি বিক্রি করি কত টাকায়? 30 টাকা। এখান থেকে আমি একটা কলার দাম বের করব। কয়টা কলার দাম বের করবো? একটা কলা আমি বিক্রি করি কত টাকায়, এরপর ব্যবধান করলে তো হয়ে যাবে। আচ্ছা 12 দিয়ে 30কে ভাগ দাও তো, দেখো কত আসে। একটা কলা যদি আমি বিক্রি করি কত টাকায় সেটা আমরা বের করি। ওইখানে কিন্তু কত? 2 কত? 5। আমার এই লাইনে যাওয়ারও দরকার নেই, বাদ দাও, বা একবার বাদ দিয়ে দিলাম। এখানে আমার আস্তে আস্তে কত? 2.5 টাকা। ওইখানে একটা কলার দাম কত পড়ছিল? 2.5 টাকা। এইখানেও একটা কলার দাম পড়তেছে 2.5 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য গড়ে গড়ে কি সেম। তাহলে এখানে লাভও হবে না, ক্ষতিও হবে না। অঙ্কটাকে আমি বুঝাইতে পারছি কিভাবে করবা। এই যে লাভ ক্ষতি কিছুই হবে না, এই নিয়মে করার দরকার নেই। আমি আবার বলতেছি, প্রথমে বলবা 10টি কলা ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটা কলার দাম 3 টাকা। আমি আগে ধরো স্টিমিল থেকে যেগুলো নিচ্ছি, এরপরে বন্ধ টিলা থেকে যে 15টা কলার দাম 30 টাকা, একটা কলার দাম 2 টাকা। তাহলে আমি এইখানের একটা কলা, ওইখানে একটা কলা, 2টা এক জায়গায় করব। টোটাল কলা কয়টা? কলা হচ্ছে 2টা। তাহলে 2টা কলার দাম কত? 5 টাকা। তা আমি আগে এখানে বের করবো আমার আমি যখন বিক্রি করব, আমি তো এক জায়গায় করে ফেলছি। আমার 2টা কলার দাম জানলে হবে নাকি আমার জানতে হবে একটা কলার দাম কত পড়ে? আমি কলাগুলো যে এক জায়গায় করছি, এখন আমি দেখবো না যে আমার টোটাল কত টাকা খরচ গেছে আর একটা কলার পিছনে আমার কত টাকা দাম পড়ছে। 2 জায়গায় 2টা কলার দাম পড়ছে কত? 5 টাকা। তাহলে আমি 2 জায়গার কলাগুলো তো এক জায়গায় করে ফেলছি। তাহলে একটা কলার দাম কত পড়বে? 5 ভাগ কত? 2 সমান 2.5 টাকা। একটার দাম কত পড়বে? এই একটা কলার দাম পড়ছে আমার 2.5 টাকা কিনা মূল্য। এবার আমি যাব বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্যে যদি যাই, আমি 12টি কলা বিক্রি করতেছি কত? 30 টাকায়। তাহলে একটা কলা বিক্রি করবো কত? ভাগ করলে কত? 2.5 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য 2 টাকা, এগুলো বাদ, এভাবে এই নিয়মে করবো না। তাহলে আমার ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য কি? তাহলে আমি লিখবো যে ক্রয় মূল্য 2.5 টাকা, একটা কলার বিক্রয় মূল্য কি? সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয় নাই। ঠিক আছে, আমরা এইভাবে বলবো যে এখানে লিখবো যে দেখা যাচ্ছে 2টি না, আমরা লিখবো একটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান।
একটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নিজেরা পারবো না এখন করতে? থ্যাংক ইউ। কিভাবে? 4 নাম্বার করেছি না? আচ্ছা ঠিক আছে, আগে করেছিলাম। 5 নাম্বার করেছিলাম, 5 করি নাই। চলো আমরা 5 করি। একটু তাকাও, তারপর আর না, একই রকম একটু ডিফারেন্ট আছে। 5-এ বলছে দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা। মুনাফা, বার্ষিক মুনাফা মানে কি? মুনাফার হার। বার্ষিক মুনাফা মানে কি? আচ্ছা দেখো, আগে মুনাফার হার কত ছিল? 10। এখন মুনাফার হার কত? 8। তাইলে মানে কতটুকু কমছে? এই যে 2 টাকা কমছে। কয় টাকা? মানে আগে 10 টাকা ছিল, কমে 8 টাকা হয়েছে। তাহলে কমছে কতটুকু? ব্যবধান মাত্র 2 টাকা। এখন আমাকে বলছে আসল 3000 টাকা, সময় 3 বছর। আমি তো বলছি গেলে এই মেইনগুলো দেখবো, ডাক পড়ার দরকার নাই সুদের অঙ্কে। যে আসল 3000 টাকা, সময় 3 বছর, মুনাফা কত কম হবে। এই যে এখানে একটা কথা বলছে, মুনাফা কত কম, মানে মুনাফা কমবে কত টাকায়, কথাটা বুঝিও কিন্তু। দেখেন এই অঙ্কটা গাইডে এখানে একরকম, গাইডও এইরকম। আর টিচাররা হয়তো বা মেবি মোস্ট অফ দ্য টিচার করাবো এই নিয়ম। এটা হচ্ছে ঐকিক নিয়মটা। কোন নিয়মটা? সো আমরা মূলত কিন্তু করে আসতেছি কিন্তু সূত্রের নিয়ম দিয়ে। চলো এটা দেখি আমরা সূত্র দিয়ে আগে পারি কি না। আমি আগে তোমাদের অঙ্কটা বুঝাই। এখানে যেহেতু বলছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা ছিল আগে, এখন কমে গিয়ে হয়েছে কয় টাকা? 8 টাকা। আগে ছিল 10 টাকা। আগে ছিল কত? 10 টাকা। এখন হয়েছে কত? 8 টাকা। তাহলে বলছে আমার আসল টাকা যদি 3000 হয়, তাহলে 3 বছরের মুনাফা কত টাকা কমছে? মুনাফা কত টাকা কমছে? তাহলে এই ধরনের অঙ্কে আমাকে আগে বুঝতে হবে যে 10 টাকা হারে মুনাফা কত আসতো, আর এখন 8 টাকা হারে মুনাফা কত। মানে আমার মুনাফা তো কমে গেছে, মানে 10 টাকা থেকে 8 টাকায়। এখন দেখবো যে 8 টাকায় মুনাফা কত আসছে আর 10 টাকায় কত আসতো। তাহলে ব্যবধান করলে তো বোঝা যায় যে মুনাফা কত কমছে। আমার যদি 10% থাকতো, ধরো ব্যাংকে তুমি কিছু টাকা রাখছো 3000 টাকা, সুদ যদি তোমাকে 10% দিত, তাহলে কি তুমি এখানে টাকা যত পাইতা, যত পেতা আগে টাকা, এখন যদি তোমাকে 8% করে সুদটা দেয়, তাহলে তুমি কি তত টাকা পাবা? আমি তোমার বুঝাই, ধরো তুমি এই বছর ব্যাংকে কিছু টাকা রাখছো 3000 টাকা, এখন 3 বছর পর্যন্ত তোমাকে 10% করে দিছে, 3 বছর পরে টাকাগুলো তুলে ফেলছো, তুমি 10% যে টাকাটা পাইছো, ঠিক ওই 3 বছর পরে ঘরে আসার পরে আবার 3000 টাকা নিয়ে গেলা যে আমি আবার 3000 টাকা রাখবো। ওরা বলছে এখন আর 10% দিব না, এখন দিব কত? 8%। মুনাফা কমে গেল না? তখন তুমি হিসাব করবা কি, তাহলে আগের থেকে কত টাকা কম পাবো। এইটাই মানে আগের থেকে মুনাফা মানে লাভ কত টাকা কম পাবো। তাহলে আগে 10% কত পাই, 8% কত পাবো, দুইটা ব্যবধান করলে তো বোঝা যায় কত পাবো। এটা হচ্ছে তোমার তুমি বুঝছো বিষয়টা, আগে স্যাটিসফাইড বিষয়টা তো বুঝছো। আগে আমাদের অঙ্কটা বুঝতে হবে, অঙ্কটা জিনিসটা কি এবং বলছেটা কি, এবং আমি নিজে বুঝছি কিনা এটা আগে নিজেরা জিজ্ঞাসা করবো। কথা ঠিক আছে? নেক্সট চলো আমরা একটু যদি দেখি, তাকাও আমরা আমাদের মতো করে যাচ্ছি। ঐকিক নিয়ম বাদ, ঐকিক নিয়ম বাদ, টিচাররা করাক, তুমি আগে বুঝে করো। আমার কথা হচ্ছে অঙ্ক আগে বুঝতে হবে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আগে আমরা ওই যে আমি 3000 টাকা রাখছিলাম কত পার্সেন্টে? 10%। আমি 10% বের করি, আমরা লিখবো 10% কি 10% মুনাফায়, 10% কি মুনাফায়, অথবা শুরু দিয়েও লিখতে পারো 10% মুনাফায়। আমরা ডাইরেক্ট কি লিখবো? 10% মুনাফায় 3 বছরের মুনাফা হবে, 3 বছরের মুনাফা সমান সমান ওই সূত্র লেখা শুরু করব। সূত্রটা কি? 3 বছরের মুনাফাটা হবে, আচ্ছা এই যে মুনাফাটা হবে কত? আই সমান পি আর এন, বা আমরা জানি দিয়েও লিখতে পারো, আবার দিয়েও লিখতে পারো। ঠিক আছে? যে প্রথম শর্ত মতে আমরা দুইভাবে লিখতে পারি, আমরা দুইভাবে লিখতে পারি। তুমি যদি দুইভাবে লিখো, আচ্ছা আমি আরেকটু গুছানোভাবে লিখি, তাহলে আমরা যে নিয়মটা বলতেছিলাম এটা কি লিখবো? দুইটা শর্ত মতে, যে প্রথম শর্ত মতে এইভাবে দিবা, যে প্রথম শর্ত মতে। স্যারকে যদি আমি গুছিয়ে প্রেজেন্ট করি তাহলে কোনো সমস্যা নাই। প্রথম শর্ত মতে হচ্ছে ওই আমরা লিখবো মুনাফা মানে আই সমান কি পি আর এন। আমি কার মানটা বের করবো? আইটা। তাহলে পি এর মান কত? 3000 গুণ আর এর মান কত? 10%। 10% মানে কত? 0.1 গুণ কত? 3। তাহলে আসলে কত আসবে এখানে আমার? তাহলে এখানে আসবে কত আমার? 900 টাকা। কত টাকা? বরাবর 900 টাকা। ঠিক আছে? তোমরা উপর আবার লিখে নিতে পারো প্রথম শর্ত মতে কত, যে পি এর মান এত, কত? 3000। তারপরে মনে করো
আর এর মান কত, আর এর মান 0.1, এন এর মান কত 3, এগুলো লিখে পরে এটা নিচে লিখতে পারো। তাহলে প্রথম শর্ত মতে গেল। এরপর তুমি আবার লিখবা যে দ্বিতীয় শর্ত মতে কি লিখবা, দ্বিতীয় শর্ত মতে আবার লিখবা যে ইয়া পি এর মান তো ওইগুলোই থাকবে, ঠিক আছে। এখানে আবার নতুন করে লেখার দরকার না, বা লিখতে পারো দ্বিতীয় শর্তের মতো কত, পি মানে কত 3000, 3000, আর মানে হবে কত এখন 0.08, এরপরে এন মানে কত 3। তাহলে এখন যদি আমি বের করি কি, সুতরাং আই সমান কি পি এন আর। আচ্ছা, তাহলে এখানে যদি এখন আমরা অঙ্কটা করি কত আসতেছে, ওই পি এন আর পি আর এন একই কথা। তাহলে কত লিখবো, 3000 গুণ 0.08 গুণ কত 3, কত আসতেছে 720। তাহলে 10% টাকা আসে আমার কত, সুদ আসে 900, আর 8% টাকা আসে কত 720। তাহলে আমরা লিখবো কি, সুতরাং মানে আমাকে বলছে মুনাফা কত কমে, সুতরাং মুনাফা কমে, সুতরাং মুনাফা কমে বা কমে যায় বা কমে কত 900 বিয়োগ 720 সমান সমান কত হবে 180 টাকা। উত্তর কিন্তু ঘরে ঘরে সেমই, ঘরে ঘরে কত হয়েছে সেমই 180 টাকা, ঠিক আছে। আর কিন্তু ঐকিক নিয়মে তোমার একটু বেজাল লাগবে, তার চেয়ে আমরা যে নিয়মটা করে আসছি সূত্রের নিয়মটাই বেটার, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করতে পারো। কথা ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখি, ঠিক আছে। 7 নম্বরে বলছে কি, লক্ষ্য করো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। 8 বছরে মুনাফা আসলে, এখানে কিন্তু কোনো ইনফরমেশনই নাই। বার্ষিক কত আমাকে কিন্তু মেন বের করতে বলছে, রাতুল মেন বের করতে বলছে মুনাফার হারটা। কি বের করতে বলছে? আচ্ছা, এতটুকু বলছে কোনো আসল, সময়টা খালি বলে দিছে, কোনটা দিছে? 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, আমরা কিন্তু আর কোনো ইনফরমেশনই দেয়নি। তাহলে আমি এই মুনাফার হারটা কেমনে বের করবো? এইসব অঙ্কের ক্ষেত্রে তোমার আসল ধরবা 100 টাকা, আসল কত ধরবা 100 টাকা। তো কি বলছে, 8 বছরে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ, দ্বিগুণ মানে কত টাকা হবে, মানে 8 বছর পরে তোমার যে আসলটা থাকতো, আসলটা 8 বছরে কত হবে দ্বিগুণ, দ্বিগুণ মানে তুমি যে 100 টাকা রাখো তাহলে দ্বিগুণ মানে কত হবে 200 হবে। আচ্ছা, এখন যদি 8 বছরের দ্বিগুণ হয় তাহলে এখানে লাভ কত হয়েছে, আগে আসলটা বাদ দাও, আসলটা বাদ দিলে লাভ কত হয়েছে 100। তাহলে আমি যদি 100 তো আমি জানি না, এটা আমি ধরে নিয়েছি, যদি 100 টাকা রাখি 8 বছর পরে লাভও হবে কত 100, যদি 100 টাকা রাখি 8 বছর পরে লাভও হবে কত 100। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? চলো এবার অঙ্কটা আমি করাই। আমরা ধরে নিব, এই যখন কোনো ইনফরমেশন দিবে না তখন ধরে নিব আসল 100 টাকা, ধরে নিব কি আসল। আচ্ছা, আসল যদি 100 টাকা হয় তাহলে 8 বছর পরে সুদ আসলে কত হবে বলছে, মানে দ্বিগুণ। এই যে দ্বিগুণ মানে কত 200 টাকা। আমরাই ওইখানে ধরে নিছি, যে এখানে ধরে নিছি কি আসল 100 টাকা, আসল কত। তা প্রশ্নের অনুসারে, যে প্রশ্নে বলছে না 8 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি ডবল হবে, আমি যে টাকাটা রাখবো, তাহলে আমার টাকা কত 100 টাকা, কত ওই 100 টাকা 8 বছর পরে দ্বিগুণ মানে কত টাকা হবে 200 টাকা হয়েছে না। তা এখানে আমার লাভ কত হয়েছে, যে 8 বছর পরে মুনাফা কত হয়েছে, লাভ হয়েছে 100 টাকা। তাহলে আমি এখন কিন্তু আমার কাছে 3টা ইনফরমেশন আছে, মুনাফা আছে, মুনাফা আছে, সময় আছে, আছে, আর আসল কত ধরছি আমি, আসল ধরছি 100। তাহলে কয়টা ইনফরমেশন আছে, আসল আর মুনাফা। এখন আমি পাইছি কত, মুনাফা হবে মানে 100 আর সময় হবে কত 8 বছর, 3টা পাইছি। এখন চাইলে আমি মুনাফার হার বের করতে পারি। বিষয়টা কি বুঝতে পেরেছো? তো মুনাফার হারের সূত্রটা কি, এই যে এখানে দেখা যায় আমাদের নিয়মে লিখছে। তাহলে এই যে দেখো, আমি পি এর মান ধরবো 100, আমার সুদ আসবে 100, সময় কত, আমি এন লিখে সময় মানে 8 বছর। তাহলে মুনাফার হার, এই যে মুনাফার হার বের করার জন্য সিস্টেমটা কি, আই সমান পি এন আর। এইভাবে লাগে না তো, আমরা সূত্র জানি যে আর সমান কি, আমরা লিখবো যে আর সমান আই হয় উপরে গুণ কত 100, এই যে আসল গুণ সময়, সিস্টেমটা এটা হবে না। এই যে এখানে কিন্তু লিখছে মোটামুটি কি না, এখানে কিভাবে করছে কে জানে। আচ্ছা, বাদ দাও, আমরা আমাদের মতো করি, আমরা এটা বাদ, আমরা আমাদের মতো করি। তাহলে এখানে 100 কি, ও সরি, মুনাফা তো আমরা লিখি নাই, মুনাফাটা আমরা লিখে দিই, মুনাফা কত 100। তাহলে আমরা কি করবো, এখানে 100 আর 100 কাটা, 100 আর 100 কি কাটা। এবার আমি 8 দিয়ে ভাগ দিই, 8 দিয়ে যদি আমি এটা ভাগ দিই কত আসবে, আসবে আমার 12.5। এখন যদি এটাকে সমস্ত নিতে হয় তাহলে সমস্ত নিব, সমস্ত তো নেওয়া যায় না, এইটাই সেমই তো কত, এখানে আমার 100 ভাগ 8 না,
তাহলে 12.5, আর যদি সমস্ত নিই কত, 12 সমস্ত 2/1, সমস্ত হলে সমস্ত নাহলে এখানে রেখে দেবে এত পার্সেন্ট বা এত পার্সেন্ট। অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো হুমায়রা? ইজিয়েস্ট একটা ওয়ে, আমরা বুঝে বুঝে করলে কিন্তু সমস্ত না করলেও হবে। দেখো এই যে 12.5 রেখে দিলে হবে। আচ্ছা ও ক্যালকুলেশনটা জানে না, আচ্ছা আমি শিখাই দিচ্ছি, রাখো এগুলো আমি শিখাই দিচ্ছি। এরপরে কত আমরা কত নাম করছি? 8। আচ্ছা 8 পর্যন্ত তাহলে করে ফেলছি তাই না?